প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল নিয়ে আলোচনা করব। আমরা জানি যে কিছুদিন আগে ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করছে বাংলাদেশের। তো বিষয়টা নিয়ে আলোচনা সমালোচনা, সুবিধা অসুবিধা, অনেক বিষয় অনেক বিশেষজ্ঞ আলোচনা করছে যে আসলে এতে কতটুকু বাংলাদেশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। তবে আমরা যেটা মনে করি যে ভারতের উপর দিয়ে আমাদের পণ্য গেলে ব্যবসায়ীরা কিছুটা সুবিধা পেত। এখন হয়তো কিছুটা কষ্ট হবে এবং কস্টিং কিছু বেশি হবে, কিন্তু আমরা স্থায়ী একটা সমাধান পাব। অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখন ট্রান্সশিপমেন্ট হবে এবং এটা কিন্তু স্থায়ী হবে। এখানে আর কারো কোনো হাত থাকবে না, কেউ ইচ্ছে করলেই বন্ধ করবে, এটা আর পারবে না। তো ভারত কেন এইটা করলো, মূলত এই বিষয়টা নিয়েই আমার আলোচনা। আসলে আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই যে 1947 সালে দেশ ভাগ হওয়ার পরে পাকিস্তানের রাষ্ট্রনায়ক হলেন মোহাম্মদ আলী জিন্না এবং ভারতের রাষ্ট্রনায়ক হলেন নেহরুলাল গান্ধী। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে পাকিস্তানের যিনি রাষ্ট্রনায়ক ছিলেন কায়েদে আজম জিন্না, উনি মাত্র 1 বছর পর 1948 সালে তিনি ইন্তেকাল করেন। পক্ষান্তরে নেহরুলাল গান্ধী উনি মৃত্যুবরণ করেন 1964 সালের 27শে মে। তো দীর্ঘ সময় তিনি সুযোগ পেয়েছে ভারতকে পুনর্গঠনের। আর মোহাম্মদ আলী জিন্না ইন্তেকালের পরে পাকিস্তানে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয় এবং পূর্ব পাকিস্তানের উপরেও একটা বৈষম্যমূলক আচরণ শুরু হয়। আরেকটা বিষয় আমরা অনেকেই মনে করি যে শেরেবাংলা একে ফজলুল হক, ওনার সারাটা জীবন উনি এই ভারত উপমহাদেশের মুসলমানদের স্বার্থে কাজ করছেন, মুসলমানদের জন্য কাজ করছেন এবং ব্রিটিশ পিরিয়ড থেকে আরম্ভ করে পাকিস্তান পিরিয়ড পর্যন্ত তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, গভর্নরের দায়িত্ব পালন করছেন, মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এবং হোসেন শহীদ সরওয়ার্দী তিনিও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, উনি তো জননেতা ছিলেন এবং পূর্ব পাকিস্তানে ওনার বিরাট একটা জনপ্রিয়তা ছিল। কিন্তু তারপরেও তারা স্বাধীনতার ঘোষণা কেন করে নাই বা পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে আলাদা করার চিন্তা কেন করে নাই, এটা একটা বিষয়। এখানে বিষয়টা হইল যে আসলে মুক্তিযুদ্ধ করার জন্য একটা শক্তিশালী সংগঠন দরকার, তদ্রূপ গেরিলা বাহিনী গঠন করা দরকার এবং এই গেরিলা বাহিনী তারা কোথা থেকে অস্ত্র পাইবে, কোথা থেকে তারা খাদ্য পাইবে, কিভাবে তাদের চিকিৎসা হবে, এই সব বিষয়েরও কিন্তু একটা বিষয় আছে যেটা আসলে, এবং বহির্বিশ্বের একটা সহযোগিতা দরকার। এই সব কারণেই মূলত তারা পূর্ব পাকিস্তানের স্বাধীনতার কথা চিন্তা করে নাই। কিন্তু যখন শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হইলেন, অনেকটা বলা যায় যে আব্দুল হামিদ খান ভাসানী সাহেবকে অনেকটা কোণঠাসা করি তাকে দল থেকে সরাই দিয়ে তারপর শেখ মুজিবুর রহমান সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন এবং উঠতি বয়স, তার বলিষ্ঠ কণ্ঠস্বর এবং আমি বলবো তার ভিতরে কিছু গুণাবলী ছিল, যে কারণে অল্প সময়ের ভিতরেই
সে মানুষের মনের ভিতরে একটা জায়গা করে নেয়, যে কারণে 1970 সালের নির্বাচনে তিনি বিপুলভাবে জয়লাভ করেন। এই জয়লাভ করার পরে তিনি কিন্তু শুধু বাংলাদেশে তিনি অনেক ভোট পাইছে, কিন্তু তিনি ছিলেন কিন্তু সম্পূর্ণ পাকিস্তানের বিজয়ী নেতা। তিনি কিন্তু মূলত পাকিস্তানের প্রধানমন্ত্রী, তার হক ছিল তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার, তখন তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন। কিন্তু পশ্চিম পাকিস্তান তারা ক্ষমতা হস্তান্তর করে নাই। এই ক্ষমতা হস্তান্তর না করার কারণে শেখ মুজিবুর রহমান কি করলেন, তিনি একের পর এক আন্দোলন করতে থাকলেন। এই আন্দোলনের একটা পর্যায়ে এসে 7ই মার্চের ভাষণ আমরা যে বলি, ওখানে তিনি বলছেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কিন্তু অ্যাকচুয়ালি স্বাধীনতার যুদ্ধ করার জন্য যে সংগঠন দরকার, গেরিলা বাহিনী দরকার, অস্ত্রশস্ত্র দরকার, এইসব কোনো পরিকল্পনা কিন্তু আসলে তখন এই আওয়ামী লীগ সংগঠনের ছিল না এবং শেখ মুজিবেরও ছিল না। অ্যাকচুয়ালি তারা কিন্তু এইভাবে দেশ স্বাধীন হবে, আমি বিভিন্ন ইতিহাস এবং সেই স্বাধীনতার দলিলপত্র সব কিছু থেকে আমি যতটুকু পেয়েছি যে আসলে তখন দেশ স্বাধীন করার জন্য যা কিছু দরকার এর কোনো কিছুই বাঙালির কাছে আমাদের পূর্ব পাকিস্তানে ছিল না। কি হইল, সেই 25শে মার্চ কালো রাতে শেখ মুজিবুর রহমানকে পাকিস্তান বাহিনী তারা গ্রেপ্তার করে নিয়ে গেল। কিন্তু এরপরে কি হবে, যুদ্ধ হবে কিনা, মুক্তিযুদ্ধ হবে কিনা, বা কীভাবে এর কোনো দিক নির্দেশনা কিন্তু ছিল না। এবং পূর্ব পাকিস্তানের মানুষরাও কিন্তু আসলে মুক্তিযুদ্ধের জন্য তখন তৈরি ছিল না। সোবেদ আলী ভুইয়া, লেফটেন্যান্ট কর্নেল জেনারেল সোবেদ আলী ভুইয়া এবং অলি আহমেদ, তাদের কথা অনুসারেই আমরা যতটুকু জানতে পারছি যে 27শে মার্চ সকালবেলা কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা করে, এরপরেই সবাই সংঘবদ্ধ হওয়া শুরু করে। তো এরপর যখন সংঘবদ্ধ হওয়া শুরু করে, পূর্ব পাকিস্তানের যারা সৈনিক বাহিনী ছিল তারাও বিদ্রোহ করলো পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে, এবং আম জনতা, এক কথায় আম জনতা, ছাত্র সম্মিলিতভাবে সবাই, যেমন এই 24শে জুলাই যেভাবে সম্মিলিতভাবে সবাই রাস্তায় নামছে, ঠিক একইভাবে মুক্তিযুদ্ধের জন্য সবাই ঝাঁপাইয়ে পড়ছে। এই মুক্তিযুদ্ধের জন্য কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অবদান ছিল, কিছু মানুষ ছাড়া, আমি বল সবাই না, কিছু মানুষ ছাড়া অনেক মানুষেরই অবদান ছিল। তো মুক্তিযুদ্ধ চলাকালীন সময় যে ঘটনাটা ঘটছে সেইটা হইল যে মুজিবনগর সরকার 1971 সালের 10ই এপ্রিল মুজিবনগর প্রবাসী সরকার গঠন হয়। এই প্রবাসী সরকারের কাছ থেকে ভারত একটা চুক্তিপত্র করে, ভারত এই প্রবাসী সরকারের সাথে একটা চুক্তিপত্র করে, 7 দফা চুক্তি করে। এই চুক্তিতে স্বাক্ষর করার পরে মরহুম সৈয়দ নজরুল ইসলাম, তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি প্রবাসী সরকারের, উনি অজ্ঞান হয়ে পড়ে। কারণ তখন এমন একটা অবস্থা ছিল যে ভারতের কথা না শুনলে নিশ্চিত পরাজিত, আর পরাজিত মানে পাকিস্তানের কাছে হার মানলে আর কোনোদিনও বাংলাদেশ স্বাধীনতার চিন্তাও করতে পারত না। যদি ভারতের কথা না শোনে তাহলে নিশ্চিত পরাজয়। আর ভারত যেসব শর্ত দেশে, 7টা শর্ত দেশে, এই শর্ত তখন তাদের মানা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। তখন 7 দফা চুক্তি করে। এই চুক্তিকে বলা হয় ভারত এবং আওয়ামী লীগের ভাষায় মৈত্রী চুক্তি এবং সমালোচকদের ভাষায় গোলামি চুক্তি। যেই চুক্তি সম্পর্কে আমরা কিছুই আসলে জানি না।
আমার যে মূল কথা সেটা হইল যে ভারত কিন্তু আসলে কখনোই পূর্ব পাকিস্তানের মঙ্গল কামনা করে নাই। যদি মঙ্গল কামনা করত তাহলে তারা ফারাক্কা বাঁধ দিত না। ফারাক্কা বাঁধ তারা কিসের জন্য দিছে? ফারাক্কা বাঁধ তাদের দেশ রক্ষায় যতটুকু ভূমিকা পালন করছে তার চেয়ে বরং তারা চাইছে কি, ফারাক্কা বাঁধ দিলে কি হবে, বর্ষার মৌসুমে সব ডুবে যাবে, আর খরার মৌসুমে উত্তরবঙ্গে পানি পাবে না, ফসল হইবে না, বাংলাদেশের মানুষ একদিকে পানিতে ডুবে মরবে আর একদিকে না খেয়ে মরবে, ফসল হবে না। এই চিন্তা ভাবনা করেই কিন্তু তারা ফারাক্কা বাঁধ দিছে। ভারত যে আমাদের বন্ধু না তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই ফারাক্কা বাঁধ। আর ভারত তখন আমাদেরকে অসহায় পাইয়া, অর্থাৎ মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, এখন বাঙালি জাতির না পিছনে যাওয়ার সুযোগ আছে না সামনে যাওয়ার সুযোগ আছে। এই অবস্থায় সে সুযোগে এমন কিছু চুক্তি করছে, আমি সেই চুক্তি নিয়ে মূলত আলোচনা করব। পাকিস্তান সরকার সেই প্রবাসী অস্থায়ী সরকারের সাথে যে চুক্তি হয়েছে, 1 নম্বর, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ না নেওয়া সকল কর্মকর্তা কর্মচারীদের চাকরিচ্যুত করতে হবে, চাকরি থেকে তাদেরকে বাদ দিয়ে দিতে হইবে, চাকরি থেকে তাদেরকে অব্যাহতি দিতে হইবে, এবং ওই সমস্ত স্থানে ভারতের নাগরিকদেরকে চাকরি দিতে হবে। চুক্তি 1, যে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারী স্বাধীনতার পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করে নাই তাদেরকে বাদ দিয়া ভারতের নাগরিকদেরকে চাকরি দিতে হবে। এর একটা বাস্তবায়ন আমরা গত সরকারের সময় দেখছি, যে সরকারের বিপক্ষে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী কোনো রকমের কথা বলার চেষ্টাও করছে, অথবা তারা তদন্ত করে যদি মনে করছে যে এটা জামাত ইসলামের লোক, এটা বিএনপির লোক, তাদেরকে বিভিন্ন কৌশলে অব্যাহতি দেওয়া হয়েছে, এবং ভারতের অনেক নাগরিককে বাংলাদেশে চাকরি দেওয়া হয়েছে। এই যে চাকরি দেশে, এইটা কিন্তু সেই 71 সালের যেই চুক্তি, সেই চুক্তির বাস্তবায়ন। ভারত কেন তার পছন্দের একটা সরকার কিসের জন্য চায়? কারণ সেটা আওয়ামী লীগ হোক, যে কোনো দলই হোক, ভারত চায় কি, তার একটা পছন্দের, তার একটা আনুগত্যের দল বাংলাদেশ শাসন করবে এবং ভারতের স্বার্থে সবসময় কাজ করবে, যাতে ভারতের কোনো সমস্যা না হয়। আর এইটা করলে কি হবে, বাংলাদেশ কখনোই স্বয়ংসম্পূর্ণ হতে পারবে না, নিজের পায়ে নিজে দাঁড়াতে কখনোই পারবে না। তো এই জন্য ভারত সবসময় চায় তার অনুসারী একটা সরকার বাংলাদেশে থাকুক, আর তার অনুসারী কোনো সরকার বাংলাদেশে থাকলে বাংলাদেশ ডেভেলপ হওয়া সম্ভব নয়। 2 নম্বরে তাদের চুক্তি ছিল বাংলাদেশ সেনাবাহিনী গঠন করা যাবে না। আমরা এর বাস্তবায়ন শেখ মুজিবের সময় আমরা দেখছি যে আমরা স্বাধীনতা দলিলপত্র থেকে আমরা যতটুকু পেয়েছি এবং তৎকালীন সময় যারা ছিল তারা যা দেখছে যে বাংলাদেশ সেনাবাহিনীর ক্ষমতা কমাইয়ে তাদেরকে নিষ্ক্রিয় করে শেখ মুজিবুর রহমান কি করছে, একটা রক্ষী বাহিনী সে গঠন করছে, এবং শেখ হাসিনার আমলে কি করছে, বিডিআরের নাম পরিবর্তন করে বর্ডার গার্ড করা হয়েছে, এবং ওই বর্ডার গার্ডের কাছ থেকে সেই যে ভারী অস্ত্র, সেই ভারী অস্ত্র তাদের কাছ থেকে নিয়ে আসা হয়েছে। এবং আমরা জানি যে 53 বছরে বা বিশেষ করে গত আওয়ামী লীগের সময় সীমান্তে যত হত্যা হয়েছে, একটা হত্যারও কোনো রকমের বাংলাদেশ প্রতিবাদ করে নাই, বরং আমরা দায়িত্বশীলদের মুখে বলতে শুনছি, তারা বলছে কি, যারা গুলিবিদ্ধ হয় তারা গরুচোর, তারা অবৈধ ব্যবসায়ী, এইভাবে তারা বললা সেই সীমান্ত হত্যাকে জায়েজ করছে।
অথচ কোনো দেশের নাগরিককে এভাবে আরেকটা দেশের ডিফেন্স কখনোই পাখির মতো গুলি করতে পারে না। আপনারা দেখছেন ফেলানির লাশ সেই কাঁটাতারে ঝুলন্ত ছিল, আমরা কোনো প্রতিবাদ করতে পারি নাই। সেনাবাহিনীর ভিতরে যে সমস্ত ক্লিন ইমেজের সেনা অফিসার এবং জেনারেল ছিল, 57 জন সেনা অফিসার জেনারেলদেরকে একসাথে হত্যা করা হয়েছে। এইটা সম্পূর্ণই কিন্তু ভারতের স্বার্থে করা হয়েছে। একমাত্র ভারতের কাছে নতজানু যারা সেনাবাহিনীর ভিতরে ছিল, তারাই সুযোগ সুবিধা পেয়েছে। এটা হইল সেই 71 সালের যেই চুক্তি, 2 নম্বর চুক্তি, যে বাংলাদেশে কোনো সেনাবাহিনী গঠন করা যাবে না, আর গঠন করলে গঠন করছে কিন্তু তাদেরকে কি দুর্বল করে রাখতে হবে। এটা ছিল ভারতের একটা চুক্তি। ভারতের 3 নম্বর চুক্তি ছিল যে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা ব্যবস্থাপনার জন্য একটি আধা সামরিক বাহিনী গঠন করা, যেটা সেই শেখ মুজিবুর রহমান রক্ষী বাহিনী গঠন করছিল। আর একটা বিষয় 4 নম্বর, যে 1972 সাল থেকে তখন একটা চুক্তি হয়েছিল যে 1972 সাল থেকে যুদ্ধ পরবর্তী সময় ভারতের সেনাবাহিনী বাংলাদেশে অবস্থান করবে এবং প্রতি বছর নভেম্বর মাসে তারা সারা বাংলাদেশ সার্চ করবে, পর্যবেক্ষণ করবে। এইটা একটা চুক্তি ছিল, কিন্তু তৎকালীন মুক্তিযোদ্ধাদের বিরোধিতার কারণে এটা আর বাস্তবায়ন হয় নাই। ভারত সরকার তাদের সৈন্য বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে। 5 নম্বর চুক্তি ছিল ভারত এবং বাংলাদেশ সীমান্তে মুক্ত বাণিজ্য হবে, একটা নিয়ন্ত্রণহীন মুক্ত বাণিজ্য হবে। অর্থাৎ ভারতের পণ্য বাংলাদেশি মানুষ কিনবে, বাংলাদেশি পণ্য ভারতের মানুষ কিনবে। তো এই মুক্ত বাজার, এটা কিন্তু শেখ হাসিনাও ঘোষণা করছিল যে সীমান্তে মুক্ত বাজার হবে। তো যদি মুক্ত বাজার হইতো তাহলে কি হইতো, ভারতের পণ্য যদি 80% বিক্রি হইতো, বাংলাদেশের পণ্য বিক্রি হইতো 20%, তাহলে লাভবান হইতো ভারত, বাংলাদেশ কিন্তু এর থেকে লাভবান হইতে পারত না। তারপর বলছে যে এই যে মুক্ত বাজারে যে বেচা কিনে হবে এবং এর যে প্রফিট, এটা হিসাব নিকেশ করে ভারত সরকারকে বুঝিয়ে দেবে, অর্থাৎ লাভের পুরোটাই ভারত নিয়ে যাবে। এই ধরনের চুক্তিপত্র ছিল। 6 নম্বর চুক্তি, বাংলাদেশের বৈদেশিক ব্যাপারে ভারতের নির্দেশনা অনুসরণ করতে হবে। যে বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি, পররাষ্ট্র মন্ত্রী থাকবে, কিন্তু পররাষ্ট্র নীতি হবে ভারতের নির্দেশ ক্রমে। অর্থাৎ ভারত যেভাবে চাইবে যে তুমি ওই দেশের সাথে সম্পর্ক থাকবে, এই দেশের সাথে সম্পর্ক থাকবে না, কার সাথে সম্পর্ক রাখতে পারবে, কার সাথে সম্পর্ক রাখতে পারবে না, কোন দেশের সাথে সম্পর্ক রাখতে পারবে, কোন দেশের সাথে সম্পর্ক রাখতে পারবে না, এটা ভারত নিয়ন্ত্রণ করবে। এটা ছিল সেই 71 সালের চুক্তির ভিতরে। তো এই জন্য ভারত সবসময় কি চায়, যে বাংলাদেশে একটা নতজানু সরকার, অর্থাৎ তার অনুসারী একটা সরকার থাকবে। 7 নম্বর চুক্তি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দায়িত্ব শুধু ভারতীয় সেনাবাহিনী প্রধানের হাতে ন্যস্ত করা হবে। অর্থাৎ এটা আমরা দেখছি যে সেই 16ই ডিসেম্বর 1971 সালের 16ই ডিসেম্বর নিয়াজি আত্মসমর্পণ করলো ভারতের সেনাপ্রধানের কাছে। যুদ্ধ হয়েছে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, বিজয় অর্জন করছি আমরা পূর্ব পাকিস্তান, কিন্তু জেনারেল ওসমানীর কাছে নিয়াজি আত্মসমর্পণ না করে আত্মসমর্পণ করলো কার কাছে, ভারতের সেনাপ্রধানের কাছে। যা ইতিহাসে বিরল একটা ঘটনা। এ ধরনের কোনো ঘটনা কখনো ইতিহাসে ঘটে না, যেটা আমরা সেই স্বাধীনতার সময় দেখছি। এগুলো ছিল কি ভারতের চুক্তি। তো এখন ভারত কি চায়, তার এই চুক্তিগুলা বাস্তবায়ন করার জন্য একটা নতজানু, অর্থাৎ তার একটা পুতুল সরকার বাংলাদেশে থাকবে। এ কারণে ভারত সে ফরাক্কা বাদ দিয়েছে। কিন্তু আসলে কি হয়েছে, ফরাক্কা বাদ দেওয়ার কারণে আমাদের ওরা যেভাবে ক্ষতি করতে চাইছে আমাদের কিন্তু সেইভাবে ক্ষতি করতে পারে নাই। আপনারা এইবার দেখছেন
আওয়ামী লীগ সরকার পতনের পরে ভারত সরকার কি করলো, সেই তিস্তার পানি সে ছাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, বাংলাদেশের মানুষের কোনো রকমের পূর্ব আভাস ছাড়া কোনো বন্ধু রাষ্ট্র, কোনো পার্শ্ববর্তী রাষ্ট্র এই ধরনের কোনো অবিচার করতে পারে না। এটা কোনো লতে নাই, কোনো আন্তর্জাতিক আইনে নাই, যা তারা করছে। কোনো রকমের পূর্ব আভাস ছাড়া, পূর্ব নোটিশ ছাড়া তারা হঠাৎ করিয়া তিস্তার বাঁধ ছেড়ে দিল। এবং আপনারা দেখছেন যে সেই কি ভয়াবহ একটা বন্যার, কৃত্রিম বন্যার সৃষ্টি করছে ভারত। তারপরও যারা বলবেন যে ভারত আমাদের বন্ধু, ভারত তার নিজের স্বার্থে কাজ করে। সে চায় সবসময় বাংলাদেশকে তার অঙ্গরাজ্যের মতো ব্যবহার করতে, এছাড়া ভারত কিছু করে না। কাজে ভারত ট্রানশিপমেন্ট বাতিল করছে, এজন্য অবাক হওয়ার মতো কিছু নাই। তো এখানে অবাক হওয়ার কিছু নাই, ভারত এটা করবেই। ভারত চাইবে আমাদেরকে তার নিয়ন্ত্রণে রাখার জন্য, এবং তার নিয়ন্ত্রণে রাখার জন্য তার হাতে যত ধরনের ক্ষমতা আছে সব কিছু সে প্রয়োগ করার চেষ্টা করবে। কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু সেই ফাঁক ফোকর দিয়ে বের হইতে হইবে। যে ভারত যে জায়গা দিয়েই আমাদের আটকাইবে, আমাদের আবার নিজেদের মতো করে নিজেদের বাঁচার জন্য আমাদের দাঁড়াইতে হইবে। এই জন্য যদি সাময়িক কোনো সমস্যাও হয়, সাময়িক কোনো সমস্যার সৃষ্টি হয়, কিন্তু দেখা গেছে যে এইটার যে সলভ হইবে, এরপর এর জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হবে, এতে আমরা দীর্ঘমেয়াদী সুবিধা ভোগ করতে পারব। তো আমার মূলত আজকের আলোচ্য বিষয় ছিল যে মূলত ভারত আমাদের বন্ধু না। যেমন ইসরায়েল আর ফিলিস্তিন পাশাপাশি দেখেন, ইসরায়েল ফিলিস্তিন কখনো বন্ধু হতে পারে না, হইবে না। কখনো যদি ফিলিস্তিনকে ইসরায়েল ভালোবাসে, তাহলেও মনে করতে হবে যে এই ভালোবাসার ভিতরে তার একটা কৌশল আছে। তদ্রূপ ভারত বাংলাদেশের জন্য যদি কিছু করে, স্বাধীনতার সময় সে আমাদের একটু সহযোগিতা করছে, এখানে ভারতের স্বার্থ ছিল। কারণ 1965 সালে সে পাকিস্তানের কাছে বিশাল মার খেয়েছে। এই মার খাওয়ার একটা প্রতিশোধ নেওয়ার প্রবণতা ছিল, এবং এই 7 দফা চুক্তি যদি বাস্তবায়ন করতে পারে, তাহলে অটোমেটিকলি বাংলাদেশ ভারতের অঘোষিত একটি প্রদেশ হয়ে যাইবে। এই 7 দফা চুক্তি, যেই 7 দফা চুক্তি 1971 সালের সেই প্রবাসী সরকারের সাথে যেই চুক্তি হয়েছে, এই চুক্তি যদি বাস্তবায়ন করা সম্ভব হয়, তাহলে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের ভিতরে কোনো পার্থক্য থাকবে না। তো আমরা চাই এরকমের কোনো রাষ্ট্র আমরা চাই না যেখানে আমাদের কর্তৃত্ব, আমাদের নেতৃত্ব বহির্বিশ্বের কোনো দেশের কাছে থাকবে, তারা আমাদের দেশকে নিয়ন্ত্রণ করবে, এটা আমরা চাই না। তদ্রূপ আমরা চাই না যে আমাদের দেশের কোনো শাসক সে বাংলাদেশের মানুষকে শোষণ করবে এবং বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার নির্যাতন করবে, এরকমের কোনো সরকার আসুক, তাও আমরা চাই না। আমি আমার গত ভিডিওতে আমি আলোচনা করছিলাম যে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার, এই যে প্রজা শব্দটা, এই প্রজা, আমি প্রথমে এই কথাটা আমি বলছি, পরবর্তীতে অনেক রাজনীতিকরা তারা আমার এই কথাটা তারা কপি করছে এবং তারা এটা উপস্থাপনও করছে। এজন্য তাদেরকে ধন্যবাদ যে আপনারা আমার এই কথাটাই আপনারা উপস্থাপন করছেন। যে আমরা তো প্রজা না, প্রজা শব্দের অর্থ হচ্ছে ভাড়াটিয়া। প্রজা ছিল কারা? জমিদার আমলে যারা জমিদারের কাছ থেকে জমি বন্দোবস্ত নিত, তাদেরকে বলা হইতো প্রজা। এখন তো আমরা প্রজা না, তা কিসের প্রজাতন্ত্র? এখানে প্রজাতন্ত্র শব্দটা থাকতে পারে না। এইসব সংবিধানের এইসব শব্দের কারণেই, এইসব আইন কানুনের কারণেই যে সরকারি ক্ষমতায় যায় তারা স্বৈরাচার হয়ে যায়, তারা নিজেদেরকে দেশের মালিক মনে করে। সুতরাং সংস্কার অবশ্যই হতে হবে, এমন সংস্কার যে কোনো পরবর্তী কোনো সরকার যেন আর স্বৈরাচার হইতে না পারে, এবং আমরা যেন পরিপূর্ণ স্বাধীনতার ফল ভোগ করতে পারি।
আমরা যেন নাগরিক হইতে পারি, আমরা কোনো প্রজা না, আমরা যেন দেশে সবাই সুন্দরভাবে বসবাস করতে পারি। সকলকে ধন্যবাদ। যারা আমার লাইফে আছেন সকলকে ধন্যবাদ। আর যদি আমার কথার ভিতরে ভুল হয় আপনারা কমেন্ট করবেন, আমি আমার কথা সংশোধন করব অথবা আমার ভিডিও ডিলিট করব, কিন্তু অযৌক্তিক কোনো কমেন্ট করবেন না, জেনে শুনে বুঝে কমেন্ট করবেন এবং আমাদের সাথে থাকুন যাতে আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।